ক্লাস 11 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পার্ট এ কস্টিংয়ের আমরা আগের দিন করছিলাম ক্লাসিফিকেশন অফ কস্ট। আজকে তারই করব আমরা সেকেন্ড পার্ট। আমরা আজকে দেখব কস্টকে আমরা ফাংশন বেসডে কভাগে ভাগ করতে পারি। তাহলে দেখে নিই ফাংশন বেসড ক্লাসিফিকেশন কি। A business enterprise performs a number of functions like manufacturing, selling, research, etc. একটা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের ফাংশন পারফর্ম করে থাকে, তার মধ্যে আছে ম্যানুফ্যাকচারিং, সেলিং, রিসার্চ, এটসেট্রা। Cost may be required to be determined for each of these functions, and on this basis functional cost may be classified into following types. কস্টকে আমরা সাধারণত এই ফাংশন ওয়াইজ ভাগ করতে পারি এবং সেক্ষেত্রে ভাগ করলে আমরা নিচের ক্লাসিফিকেশনগুলো দেখতে পাবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ফ্যাক্টরি অর প্রোডাকশন কস্ট, দেন অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, নেক্সট সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। এবারে আমরা এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কস্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট পয়েন্ট ফ্যাক্টরি অর প্রোডাকশন কস্ট দিয়ে। Production cost is the cost of all items involved in production of a product or service. This refers to the cost of operating manufacturing division of an undertaking and include all costs incurred by the factory from the receipt of raw material and supply of the labor and service until production is completed and the finished product is packed with the primary packaging. তাহলে প্রোডাকশন কস্ট বলতে কোন কস্টকে বোঝায়? প্রোডাকশন কস্ট বলতে আমরা সেই সমস্ত কস্টগুলোকে বুঝি যেগুলো একটা পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসের প্রোডাকশনের সঙ্গে রিলেটেড থাকে। আমরা জানি এই কস্টগুলোকে আমরা সাধারণত ম্যানুফ্যাকচারিং ডিভিশনের যত আন্ডারটেকিং রয়েছে তার মধ্যে ভাগ করতে পারি এবং সমস্ত কস্ট এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। অর্থাৎ একটা প্রোডাকশন বা সার্ভিসের শুরু থেকে তার র মেটেরিয়ালের প্রক্রিয়রমেন্ট বা লেবার সাপ্লাই থেকে শুরু করে সেই যে আমাদের ফিনিশ গুড সেটা প্যাকেজড হওয়া পর্যন্ত যত খরচ খরচা আমরা করি সব কিছু কিন্তু আমাদের প্রোডাকশন কস্টের আন্ডারেই চলে আসে। Factory or production cost can also be referred to as aggregate of prime cost and factory overhead. তাহলে ফ্যাক্টরি আর প্রোডাকশন বলতে আমরা বলতে পারি প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেডকে যদি আমরা সামেশন করি তাহলে যে কস্টটা পাবো সেটা। While prime cost means, আমরা আগের দিনে কিন্তু ফর্মুলা শিখেছিলাম, সেখানে জেনেছিলাম প্রাইম কস্ট বলতে আমরা ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট এক্সপেন্সেসকে বুঝি। আবার ফ্যাক্টরি ওভারহেড বলতে আমরা ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং ইনডিরেক্ট এক্সপেন্সেসকে বুঝি। তাহলে এই সমস্ত ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্টগুলোকে যোগ করলে আমরা কিন্তু পাবো ফ্যাক্টরি অর প্রোডাকশন কস্ট। যদিও আমরা পরে কিছু এক্সাম্পলস দিয়েছি যেটা দেখে আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এগুলো হচ্ছে রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স, পাওয়ার, এটসেট্রা। অর্থাৎ এগুলোকে আমরা ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে নিয়ে আসতে পারি। ফ্যাক্টরি ওভারহেড বলতে কিন্তু আমরা ফ্যাক্টরি কস্টকে বুঝি না। ফ্যাক্টরি ওভারহেড কথাটার মানেই হলো ইনডিরেক্ট এক্সপেন্সেস, আর ফ্যাক্টরি কস্টের মধ্যে কিন্তু ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো পার্টি ঢুকে থাকে। সুতরাং আমরা বলতে পারি ফ্যাক্টরি ওভারহেড হলো ফ্যাক্টরি কস্টের একটা পোর্শন। এবারে আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেশন কস্টে। দেখে নেব অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বলতে আমরা কি বুঝি। Administration costs are expenses incurred for general management of an organization. It refers to the cost of management and of secretarial, accounting and administrative services which cannot be directly related to the production or marketing function of an enterprise. অর্থাৎ আমরা জানি একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আমরা যখনই কোনো দ্রব্য উৎপাদন করব বা কোনো সেবা পরিদান করব তার জন্য আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়। তার জন্য আমাদের ম্যানেজমেন্ট
দরকার, সেক্রেটারিয়াল ওয়ার্কের দরকার, অ্যাকাউন্টিং ওয়ার্কের দরকার। এই সমস্ত কিছু করবার জন্য আমাদের যে খরচ খরচা হয়ে থাকে সেটাকে আমরা একসাথে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বলে থাকি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কিন্তু আমাদের প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয়, কিন্তু আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক ছাড়া আমরা প্রোডাকশন নয়, আমরা মার্কেটিংও কিন্তু কোনো মতেই করতে পারবো না। সুতরাং বুঝতেই পারছো এই যে অ্যাডমিনিস্ট্রেশন কস্টগুলো বলছি সেগুলো সমস্তটাই আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেস, এবং সেই জন্য এগুলোকে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডও বলে থাকি। দেখো তাই লেখা রয়েছে, দিস আর দ্য নেচার অফ ইনডিরেক্ট কস্ট অ্যান্ড অলসো টার্মড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এবারে আমরা এই এক্সাম্পলসগুলো দেখে নেব। Salaries of office staff, accountants, directors, maintenance of factory estate, rent, rates and depreciation of office buildings, postage, stationery, telephone expenses, অফিস সাপ্লাইজ অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, এগুলো সমস্ত কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের পার্ট। তাহলে তোমরা এখানে আশা করি একটা ডিফারেন্স বুঝে গেছো। ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি ওভারহেড এক নয়, কারণ ফ্যাক্টরি কস্টের মধ্যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট বোথ কম্পোনেন্টই যুক্ত থাকে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কস্ট মানে এটা নিজে ইটসেলফই ইনডিরেক্ট, সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দুটো জিনিস কিন্তু একই। এবারে আমরা চলে যাব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্টে। Selling and distribution cost are indirect costs relating to the selling of the product or services and include all indirect costs in sales management of the organization. Distribution costs are the cost incurred in handling a product from the time it is completed in the work until it reaches the ultimate consumer. তাহলে কি বলছে, সেলিং কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্টের মধ্যে দেখো আমাদের দুটো পার্ট রয়েছে, একটা সেলিং কস্ট, একটা ডিস্ট্রিবিউশন কস্ট। সেলিং কস্ট বলতে আমরা একটা প্রোডাক্টকে সেল করার জন্য সেই যে সেলস ম্যানেজমেন্ট তার যত খরচ হয় সমস্তগুলোকে সাম আপ করি। এখানে বুঝতেই পারছো একটা গুড সেল করতে আমার যা খরচা হবে সেটা কখনোই তার ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়, তাই সেলিং কস্ট বলতে কিন্তু আমরা ইনডিরেক্ট কস্টকেই বুঝে থাকি। অন্যভাবে ডিস্ট্রিবিউশন কস্ট বলতে আমরা আলাদা কনসেপ্টকে বুঝি। সেলিং শেষ হয়ে যাবার পরে সেই যে প্রোডাক্টটা সেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন বা আলটিমেট কনজিউমারের কাছে পৌঁছানোর আগে অবধি আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব কিন্তু কিছু খরচ খরচা থাকে। তাহলে ওই খরচ খরচাগুলোকে আমরা যোগ করে যেটা পাই সেটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউশন কস্ট। তার মানে ডিস্ট্রিবিউশন কস্টও কিন্তু আমাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ওভারহেডই। Selling functions includes activities directed to create and stimulate demand of a company's product and secure orders. Distribution costs are incurred to make the sellable goods available in the hands of consumer. অর্থাৎ কি বলছে, সেলিং ফাংশনের কাজ কি, সেলিং ফাংশনের কাজ হচ্ছে আমাদের অর্গানাইজেশনের যে প্রোডাক্টটা রয়েছে সেটাকে সেলেবল করা যাতে তার ডিমান্ড ক্রিয়েট হয় এবং সেই অর্ডারগুলোকে সিকিওর করা। আর ডিস্ট্রিবিউশন কস্টের কাজ হচ্ছে সেই যে সেলেবল গুডস রয়েছে সেটাকে আমরা কনজিউমারের হাতে পৌঁছে দেওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্ট্রিবিউশন কস্টকে আলাদা করে আমরা অ্যাকাউন্ট করতে পারি না, সেই জন্য এটাকে একসাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট বলে ধরা হয়, কারণ সেক্ষেত্রে আমাদের কিছু কিছু এক্সপেন্সেস থাকে যেগুলো গুডসটাকে সেল করতেও যেমন সাহায্য করে সেরকম সেগুলোকে ফাইনাল কনজিউমারের কাছেও কিন্তু পৌঁছাতে সাহায্য করে। তাহলে আমরা যেরকম জানলাম যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট দুটোই ইনডিরেক্ট কস্ট, সেই জন্য এটাকে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট না বলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কিন্তু বলবো। আর এর এক্সাম্পলসগুলো আমরা এবার দেখে নেব। স্যালারিজ অ্যান্ড কমিশন অফ সেলসম্যান অ্যান্ড সেলস ম্যানেজার্স, এক্সপেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন্স্যুরেন্স, রেন্ট, রেটস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইন্স্যুরেন্স অফ সেল অফিস অ্যান্ড ওয়্যারহাউসেস, cost of insurance, freight, export duty, packing, shipping, etc. Maintenance of delivery vans, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের পার্ট।
এবার আমাদের পরের যে কস্টটা রয়েছে সেটাকে আমরা বলবো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। তাহলে দেখে নেব এটা কি। Research and development cost are the cost of undertaking research to improve the quality of a present product or to improve the process of manufacture, develop a new product, market research, etc. তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বলতে আমরা সেই সমস্ত কস্টগুলোকেই বলবো যেগুলো আমাদের রিসার্চ করতে কাজে লাগে। কেন? যাতে আমরা আমাদের যে প্রেজেন্ট গুডস রয়েছে বা প্রোডাক্ট রয়েছে তার কোয়ালিটিকে বাড়াতে পারি বা তার ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা ডেভেলপ করতে পারি, মার্কেট রিসার্চ করতে পারি বা আমাদের নতুন কোনো প্রোডাক্টও মার্কেটে আনতে পারি। Research expense indicate the expense required to be incurred for the study on improvement of quality and effectiveness of the product as well as invention of better product in terms of quality and standard. Whereas development expenses indicate the expenses required to be incurred for the improvement of quality and standard of existing product produced. তাহলে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেরও বুঝতেই পারছো দুটো পার্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা রিসার্চ বলতে সেই সমস্ত এক্সপেন্সেসগুলোকে বুঝবো যেগুলো আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করবার জন্য আমাদের স্টাডি এক্সপেন্সেস হয় বা একটা প্রোডাক্টের এফেক্টিভনেস বাড়ানোর জন্য আমরা সেই খরচগুলো করে থাকি। আর ডেভেলপমেন্ট এক্সপেন্সেস বলতে আমরা সেই সমস্ত এক্সপেন্সেসগুলোকে বুঝবো যেগুলো আমরা আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো রয়েছে তার কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্টের জন্য করে থাকি। Research, these are indirect cost in nature and known as research and development overhead। অর্থাৎ যেটা আমরা এতদিন ধরে বলছিলাম যেহেতু এগুলো ইনডিরেক্ট কস্ট তাই এগুলোকে আমরা ওভারহেডও বলতে পারবো। এবার এর এক্সাম্পলসগুলো দেখে নেব। কনস্ট্রাকশন এক্সপেন্স অফ দ্য রিসার্চ সেন্টার, স্যালারিজ অ্যান্ড অনারেরিয়াম টু দ্য রিসার্চার্স, expenses for the acquisition of research and materials and machineries, solving technical problem arising in manufacture and application of the products। অর্থাৎ এই সমস্ত এক্সপেন্সেসগুলো হলে সেগুলোকে আমরা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস বলে থাকবো। ফাংশন বেসড ক্লাসিফিকেশন হওয়ার পরে আমরা এবারে চলে যাব আমাদের বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশানে। অর্থাৎ একটা কস্ট তার বিহেভিয়ার বা নেচার কীরকম সেই অনুযায়ী কিন্তু আমরা আবার কস্টগুলোকে ক্লাসিফাই করতে পারি। With the increase or decrease in production, some costs will increase or decrease directly. Some costs will remain unaffected while others will change but not in direct proportion to the change in the volume। অর্থাৎ আমরা জানি আমাদের যে কস্ট বেয়ার করতে হয় সেটা বেসিক্যালি আমাদের প্রোডাকশনের জন্য দরকার হয়। তাহলে কিছু কস্ট থাকে যে ক্ষেত্রে আমাদের প্রোডাকশন লেভেল বাড়া বা কমার সাথে সেই কস্ট সেভাবে অ্যাফেক্টেড হয় না। কিছু ক্ষেত্রে কস্ট থাকে যেখানে আমাদের 1 ইউনিট প্রোডাকশন বাড়লেই হয়তো কস্টেরও চেঞ্জেস হবে। আবার কিছু কস্ট থাকে যেগুলো আমাদের প্রোডাকশনের সঙ্গে বাড়া কমা করে কিন্তু ঠিক ডিরেক্টলি প্রোডাকশনের প্রপোর্শনের ওপর ডিপেন্ড করে না। তাহলে এই বিহেভিয়ার ওয়াইজ আমরা কস্টগুলোকে নিচের ভাগে ভাগ করতে পারি: ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড কস্ট। এবারে আমরা এই প্রত্যেকটা কস্ট নিয়ে আলোচনা করব। ফার্স্টে চলে যাব ফিক্সড কস্টে। Fixed cost is the cost which is not affected by the increase or decrease in the volume of production or which is required to be incurred even if there is no production. So, cost which remains fixed irrespective of the volume of production is known as fixed cost। বুঝতেই পারছো এই কস্টটাকে আমরা ফিক্সড কস্ট বলছি। অর্থাৎ এই কস্টটা প্রোডাকশনের ওপর ডিপেন্ড করছে না। প্রোডাকশন ভলিউম বাড়লে বা কমলেও এই কস্টটা আমাদের আনএফেক্টেড থাকছে। যেহেতু এটা আমাদের আনএফেক্টেড থাকছে বা ফিক্সড থাকছে সেই জন্য এটাকে আমরা বলে থাকি ফিক্সড কস্ট। কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব যেগুলোকে আমরা ফিক্সড কস্ট বলবো, কিন্তু এই ফিক্সড কস্টকে আমরা পিরিয়ড কস্ট বা পলিসি কস্টও বলতে পারি। এবং এর এক্সাম্পলসগুলো হলো রেন্ট অ্যান্ড রেটস ফর ওয়্যারহাউস, স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স অফ দ্য এমপ্লয়িজ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ দ্য ফ্যাক্টরি।
অর্থাৎ এটা আমি একটু বুঝিয়ে দিই, মনে করি আমি একটা ফ্যাক্টরি রেন্ট নিয়েছি সেখানে প্রোডাকশন করব বলে। সেই ফ্যাক্টরিতে আমি যদি 10টা গুডস প্রডিউস করি তবুও সেই ফ্যাক্টরির রেন্টটা আমাকে প্রোভাইড করতে হবে। সেই ফ্যাক্টরিতে আমি যদি 1000টা গুডস প্রডিউস করি বা 1000 ইউনিটস গুডস প্রডিউস করি তাহলেও আমাকে সেই ফ্যাক্টরির যে রেন্ট সেটাকে প্রোভাইড করতে হবে। তাহলে আমাদের এখানে প্রোডাকশন বাড়া বা কমার সঙ্গে কিন্তু ফ্যাক্টরির যে রেন্ট সেটা কিন্তু আমাদের চেঞ্জেস হচ্ছে না। ঠিক একই রকমভাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমি একটা ফায়ার ইন্স্যুরেন্স করলাম আমার ফ্যাক্টরির জন্য, সেখানে আমি যে লেভেল অফ প্রোডাকশনই করি সেটা কিন্তু ইরেলিভেন্ট, প্রিমিয়ামটা কিন্তু আমাকে অ্যাট দ্য সার্টেন পিরিয়ড অফ টাইম সেটাকে পেমেন্ট করতে হবে। তাই জন্যই এটাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট, অর্থাৎ একটা পিরিয়ডের জন্য আমার এই কস্টগুলো ফিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু এরও কিন্তু একটা ইম্পর্টেন্ট নেচার আছে, সেটা এবার আমরা দেখব। Fixed cost remains unchanged with the change in output. However, per unit fixed cost varies with the volume of production. More the volume of production, lower fixed cost per unit. The decrease in production results increase in per unit of fixed cost. তাহলে কি বলছে দেখো, আমরা বলছি ফিক্সড কস্টটা আনচেঞ্জ থাকছে আমাদের আউটপুট লেভেলের সাথে। অর্থাৎ মনে করি আমাদের ফ্যাক্টরির রেন্ট হচ্ছে মাসে 10,000 টাকা, আমি সেখানে 10 ইউনিট গুডস প্রডিউস করছি, তাহলে সেখানে আমাদের পার ইউনিটের জন্য খরচ হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 10। কিন্তু এই প্রোডাকশানটাই যদি আমার বেড়ে যায়, অর্থাৎ আমি যদি এবার 10,000 ইউনিটই প্রডিউস করি, তাহলে সেক্ষেত্রে পার ইউনিট কস্ট হচ্ছে আমাদের 10,000 ডিভাইডেড বাই 10,000। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে টোটাল কস্টটা আমাদের ফিক্সড থাকছে, কিন্তু আমাদের পার ইউনিট কস্টটা ইনক্রিজ বা ডিক্রিজ করছে আমাদের প্রোডাকশান লেভেল বাড়া বা কমার সাথে। সুতরাং আমরা বলতে পারি যে ফিক্সড কস্টের টোটাল অ্যামাউন্টটা ফিক্সড থাকে, কিন্তু পার ইউনিটটা কিন্তু আমাদের ক্ষেত্রে ভ্যারি করে। এবার আমরা চলে যাব ভেরিয়েবল কস্টে। শুনেই বুঝতে পারছো এই কস্টটা ভ্যারি করবে, অর্থাৎ এই কস্টটা কিন্তু ফিক্সড থাকবে না। The cost which is directly affected by the increase or decrease in the volume of production is termed as variable cost. Variable cost get reduced with the reduction in the volume of production and increased with the increase in the volume of production. অর্থাৎ ভেরিয়েবল কস্টটা আমাদের প্রোডাকশন লেভেলের সাথে ভ্যারি করবে। কম প্রোডাকশন করতে আমাদের কম ভেরিয়েবল কস্ট লাগবে, বেশি প্রোডাকশন করতে আমাদের বেশি ভেরিয়েবল কস্ট লাগবে। এবার আমরা দেখে নেব এর এক্সাম্পলসগুলো। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট এক্সপেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল চার্জেস, কমিশন অফ দ্য সেলিং এজেন্টস, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমাদের যদি কম ম্যাটেরিয়াল মানে কম প্রোডাকশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কম লাগবে। আমাদের সেলিং এজেন্টের কমিশনও আমরা জানি কতটা ইউনিট সেল করছে তার উপরে ডিপেন্ড করে। যদি কম সেল করে তাহলে সেক্ষেত্রে তার কমিশন কম হবে, বেশি সেল করলে তার কমিশন কিন্তু বেশি হবে। Variable cost is directly affected with the changes in output. Though total variable cost varies with the volume of production, but per unit variable cost remains same over the different volume of production. অর্থাৎ এখানে কি বলছে, আমরা ফিক্সড কস্টের সময় জানলাম যে টোটাল কস্টটা ফিক্স থাকবে, কিন্তু পার ইউনিট অনুযায়ী কস্টটা ভ্যারি করবে। ভেরিয়েবল কস্ট তার ঠিক রিভার্স কনসেপ্ট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট যখন প্রোডাকশন বাড়বে বা কমবে সেই মতো বাড়া কমা হবে, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্টটা কিন্তু অ্যাফেক্টেড হবে। কিন্তু একটা ইউনিট প্রডিউস করতে আমার যদি 1 টাকার র মেটেরিয়াল লাগে, তাহলে 2টো ইউনিট প্রডিউস করতে আমার কিন্তু 1 টাকার র মেটেরিয়ালই 2টো লাগবে। অর্থাৎ আমাদের পার ইউনিট কস্টটা ফিক্স থাকবে, শুধু টোটাল যে কস্টটা থাকবে সেটা কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ করবে। আর সেই জন্যই আমরা এটাকে বলবো ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এটা বুঝতে পারছো যে আমাদের কোন কস্ট ফিক্সড হবে বা কোন কস্ট ভেরিয়েবল হবে সেটা যেমন তার নেচারের ওপরেও ডিপেন্ড করে, সেরকমভাবেই তার এফেক্টটা আমাদের টোটাল প্রোডাকশানে কিভাবে পড়ছে তার ওপরেও ডিপেন্ড করে। পার ইউনিট কস্টের চেঞ্জেস বা পার ইউনিট কস্টের ফিক্স থাকায় কিন্তু আমরা সেভাবে অ্যাফেক্টেড হই না। এবারে আমরা জানবো এই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে।
ডেফিনেশনটা তো আমি এতক্ষণ বললাম, তাই ডেফিনেশনটা আমি আর বলছি না। এবার আমি বলছি কন্টিনিউয়াস ইন নেচার। তাহলে কি বলছে যে ফিক্সড কস্টের ক্ষেত্রে দেখো আমাদের প্রোডাকশন বন্ধ আছে, কিন্তু তবুও ফিক্সড কস্ট আমাকে কিন্তু ক্যারি করে যেতে হবে। কিন্তু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে এই কন্টিনিউয়েশনটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমার প্রোডাক্টটা যদি তৈরিই না হয় বা সেই প্রোডাক্টটা যদি আমার সেলই না হয়, তাহলে তার জন্য কোনো ভেরিয়েবল কস্ট কিন্তু আমাদের বেয়ার করতে হবে না। নেক্সট হচ্ছে কস্ট পার ইউনিট। ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট ফিক্স থাকে, পার ইউনিট কস্ট ভ্যারি করে। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট ভ্যারি করে, পার ইউনিট কস্ট কিন্তু ফিক্স থাকে। ডিসিশন মেকিং কি বলেছে দেখো, ফিক্সড কস্ট ইজ সাঙ্ক কস্ট ইন নেচার অ্যান্ড ইজ নট কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রোডাকশন রিলেটেড ডিসিশন। আমরা সাঙ্ক কস্ট আগেই করেছি, অর্থাৎ যে কস্টটা আমরা অলরেডি বেয়ার করে ফেলেছি, যেটাকে আমরা হয়তো আর রিকভার করতে পারবো না, তাকে আমরা সাঙ্ক কস্ট বলি। তাহলে ফিক্সড কস্টের নেচার সেই সাঙ্ক কস্টের মতো, এবং এই জন্যই ফিক্সড কস্ট আমাদের ক্ষেত্রে প্রোডাকশন রিলেটেড ডিসিশনে কিন্তু কোনোভাবে হেল্প করে না। কিন্তু ভেরিয়েবল কস্টের ডিরেক্ট ইম্প্যাক্ট থাকে আমাদের ডিসিশন মেকিংয়ে, সেই জন্য ফ্লাকচুয়েশন যদি হয়ে থাকে ভেরিয়েবল কস্টের, সেটাই কিন্তু আমরা ভীষণভাবে আফেক্টেড হই। রেজাল্ট কি বলছে দেখো, ফিক্সড কস্টকে আমরা কখন দরকার হয়, ফিক্সড কস্টকে আমরা নেট মার্জিন কম্পিউট করবার জন্য দরকার হয়, অর্থাৎ আমাদের কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে আমরা নেট মার্জিন পেয়ে থাকি। আর প্রাইম কস্ট আর ভেরিয়েবল কস্টকে আমরা ডিডাক্ট করে থাকি সেলস ভলিউম থেকে, যার সাহায্যে আমরা কিন্তু গ্রস মার্জিন পাই। এবারে আমরা চলে যাব আর একটা নেচারে, যেটাকে আমরা বলবো সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড কস্ট। The cost which is changing with the change in the volume of production but not proportionately to the increase or decrease in volume is known as semi-variable or semi-fixed cost. Here a part of cost changes with the change in the volume of production and other part remains fixed. তাহলে কি বলেছে, আমরা এতক্ষণ দেখছিলাম ভেরিয়েবল কস্টের নেচার হচ্ছে আমাদের প্রোডাকশনের সাথে সেটা প্রপোর্শনেটলি চেঞ্জ হয়, কিন্তু এমন কিছু কিছু কস্ট থাকে যেগুলো হয়তো আমাদের প্রোডাকশন ভ্যারি করলে টু সাম এক্সটেন্ট ভ্যারি হয়, কিন্তু নট ইন ডিরেক্ট প্রপোর্শন। তাহলে যেহেতু এই কস্টের একটা পার্ট ফিক্স থাকে এবং বাকি পার্ট অ্যাফেক্টেড হয় ডিউ টু দ্য চেঞ্জেস অফ প্রোডাকশন, তাই এটাকে আমরা বলি সেমি ভেরিয়েবল অর সেমি ফিক্সড কস্ট। This type of cost is a mixture of fixed cost and variable cost, যেটা আমি এইমাত্র বললাম, that's why it is known as mixed cost, তাই জন্য এটাকে আমরা mixed cost ও বলে থাকি। Examples কি, টেলিফোন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মেনটেনেন্স এক্সপেন্স অফ বিল্ডিং অ্যান্ড প্লান্ট, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়েজেস এটসেট্রা। সেমি ভেরিয়েবল কস্ট আমাদের দু টাইপের হয়ে থাকে, দেখে নেব সেগুলো কি কি। স্ট্রেট সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কস্টের একটা প্রপোর্শন বা চেঞ্জ হয় পার ইউনিট চেঞ্জেসের সাথে সাথে। এবং স্টেপ বেসড সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কস্টটা একটা সার্টেন লেভেল অবধি ফিক্স থাকে, তারপরে যদি আমাদের প্রোডাকশন ভলিউমটা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কস্টটার চেঞ্জেস হবে। যেহেতু এটা একটা লেভেল অবধি ফিক্স থাকে এবং তারপর চেঞ্জ হয়, তাই এটাকে আমরা বলি স্টেপ বেসড সেমি ভেরিয়েবল কস্ট। There are various methods of segregation semi-variable cost into fixed and variable component, অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে যেহেতু ফিক্সড এবং ভেরিয়েবল কম্পোনেন্টও থাকছে, তাই এটার সেগ্রিগেশন দরকার হয় এবং তার জন্য আমাদের বিভিন্ন মেথড রয়েছে। এটা লার্জলি ডিপেন্ড করবে দুটো মেথডের ওপর। সেই ফার্স্টটা হচ্ছে আমাদের হাই লো পয়েন্ট মেথড। ইন দিস মেথড হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ওভারহেড কস্ট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল অফ প্রোডাকশন ইজ কম্পেয়ার্ড টু দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ ওভারহেড কস্ট অ্যাট দ্য লোয়েস্ট লেভেল অফ প্রোডাকশন। সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল কস্ট বার করব ডিফারেন্স ইন টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন আউটপুট, কারণ বুঝতেই পারছো আমরা উপরে ডিফারেন্সই বার করছি। হাইয়েস্ট লেভেলে আমার হাইয়েস্ট কতটা লাগছে
আর লোয়েস্ট লেভেলে আমাদের লোয়েস্ট কতটা ওভারহেড কস্ট হচ্ছে সেই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করছি। সেই জন্য এই যে ডিফারেন্স, অর্থাৎ এটুকু বুঝতে পারছো যে হায়েস্ট আর লোয়েস্ট লেভেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলেই, তাই এই ডিফারেন্স থেকে আমরা কিন্তু ভেরিয়েবল কস্ট পার ইউনিট বার করে নিতে পারবো। এবার এই ভেরিয়েবল কস্ট থেকেই কিন্তু আমরা যে টোটাল কস্ট আমাদের দেওয়া থাকবে তার থেকে ভেরিয়েবল কস্টটা যদি মাইনাস করে দিই তাহলেই আমরা কিন্তু ফিক্সড কস্ট পেয়ে যাব। নেক্সট হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশন। এটা একদম আমাদের অ্যালজেব্রা যেরকম আমরা শিখেছিলাম, একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনে আমরা ইনপুট যদি দিয়ে দিই আমরা অলরেডি পেয়ে যাব তার কস্টটা। এখানে দেখো y ইকুয়াল টু mx প্লাস সি। এখানে m মানে কি? m মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x মানে হচ্ছে আমাদের আউটপুট, আর c মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে ফিক্সড কস্ট। কিন্তু এখানে দেখো যখন আমরা টোটাল কস্ট বার করেছি তখন mx করেছি, অর্থাৎ আমরা কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টের সাথে টোটাল ফিক্সড কস্ট করেছি, কারণ আমরা জানি ফিক্সড কস্ট টোটালে না বার করলে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাই ওপরের পয়েন্টও আমরা যখন বললাম হাই লো পয়েন্ট মেথডে, সেখানে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট জেনে গেলাম। সেখান থেকে আমরা জানি আমাদের কত ইউনিট প্রোডাকশন হয়েছে, তাহলে তার সাথে আমরা মাল্টিপ্লাই করে টোটাল ভেরিয়েবল কস্ট বার করে নেব, তাকে টোটাল কস্ট থেকে বার করে আমরা টোটাল ফিক্সড কস্ট কিন্তু পেয়ে যাব। ফিক্সড কস্ট সবসময় মনে রাখবে টোটালে ক্যালকুলেট করতে হয়, পার ইউনিটে কিন্তু ফিক্সড কস্টকে আমরা ক্যালকুলেট করতে পারি না। তাহলে এই অবধি আমরা আজকে আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।